নমস্কার, আমি প্রীতি। ভৌতিক গল্পের আর একটি নতুন পর্বে জানাই বাংলা কাহিনী কথায় আমাদের সকল প্রিয় শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। এখনই শুনতে পাবেন গজেন্দ্র কুমার মিত্রের কলমে বুতুড়ে বাড়িতে এক রাত। এই গল্পে দুজন বন্ধুর মধ্যে এক বুতুড়ে বাড়িতে এক রাত কাটাবার বাজি ধরা হয়েছে। এরপর কি হবে? যেখানে গিয়ে ট্যাক্সি থামল সেখান থেকে বাড়িটা প্রায় মিনিট 10 রাস্তা। দুধারে নিবিড় বন, মধ্যে পায়ে হাঁটা কাঁচা রাস্তা। সরকারি রাস্তার মোড়ে একটা গ্যাসের আলো ছিল, কিন্তু সেখানে সেসবের বালাই নেই। মধ্যে মধ্যে একটা কেরোসিনের আলো জ্বলছে, কিন্তু তাতে আলোর অপেক্ষা অন্ধকারই বেশি। সেই অন্ধকারের মধ্যে অশ্রান্ত ঝিঝি পোকার ডাকও যেন বিভীষিকার সৃষ্টি করে। প্রায় 10 মিনিট চলার পর একটা ভাঙা খোলার ঘর এবং তার পাশে একটা ভাঙা দোতলা বাড়ি নজরে পড়ল। বাড়িটা যে খুবই জরাজীর্ণ তা নয়, কিন্তু অব্যবহার্য হয়ে পড়ে থাকায় তা পাশের অযোগ্য হয়ে উঠেছে। বাড়িটার সম্মুখে এককালে বাগান ছিল, কিন্তু তাও এখন গভীর অরণ্যে পরিণত হয়েছে। দরজায় একটা ভারী তালা লাগানো ছিল। সুধীর পকেট থেকে চাবি বের করে তালাটা খুলে ফেলল। শৈলেন টর্চ জ্বালিয়ে পথ দেখিয়ে দোতলায় উঠল। সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেটা দালান। দালানের শেষে যে ঘর, সেই ঘরের দরজা খুলে ফেলে সুধীর ঘরের মধ্যে ঢুকে পড়ল। পিছনে শৈলেন ও সুধাংশু। সুধীর পকেট থেকে বাতি ও দেশলাই বার করে একটা বাতি জ্বালল। তারপর বাতিটা টেবিলের ওপর রেখে বলল, আজ সকালে এসে ঘরটা সাফ করে এই সব ফার্নিচার এনে ঠিক করে রেখে গেছি, দেখে শুনে নাও সব। বাতির ক্ষীণ আলোয় সুধাংশু দেখল একটা দড়ির খাটিয়া, একখানা ক্যাম্প চেয়ার ও ছোট একটা টেবিল ঘরে আনা হয়েছে। খাটিয়াতে একটা শতরঞ্জি, একখানা ধোয়া চাদর ও একটা বালিশ দিয়ে বিছানার মতো করা হয়েছে। ঘরের কোণে একটা ছোট কুঁজো ও কাঁচের গ্লাস পর্যন্ত রয়েছে। সুধাংশু বলল, বারে, এ যে রীতিমতো সংসার সাজিয়ে ফেলেছিস দেখছি। না, আর কিচ্ছু চাই না। একটা রাত কাটাবার পক্ষে এই যথেষ্ট। শৈলেন পকেট থেকে একটা ক্ষুদ্র ব্রাউনিং বার করে টেবিলে রেখে বলল, 6 ঘরার রিভলভার এটা। আর সে তো তুমি দেখেই বুঝতে পারবে, তোমার যখন আছেই। সুধীর বলল, বাতিটা জ্বলুক, কিন্তু দেশলাই পাবে না। যদি নিভে যায় তাহলে অন্ধকারে থাকতে হবে। তবে তোমার সময় কাটাবার জন্য একখানা বইও এনেছি, দিয়ে যেতে পারি। সুধাংশু বলল, খুব ভালো হয় মায়েরি। তোরা যখন বললি আমি কিছুই সঙ্গে আনতে পারবো না, তখন আর কোনো কথা মনে হয়নি, ওই বইয়ের কথাই মনে হয়েছিল। টেবিলের ওপর বই রেখে সুধীর ও শৈলেন বের হয়ে গেল। দরজা বন্ধ করার আগে সুধীর শুধু গলা বার করে বলে গেল, রাত 4টের সময় আসবো ঠিক। দেখো, এখনো ভালো করে ভেবে দেখো, এর আগে যে এখানে রাত কাটিয়েছিল, পরের দিন সকালবেলা তার মৃতদেহ শুধু পাওয়া গিয়েছিল। যেন কেউ গলা টিপে মেরে রেখে গেছে।
সুধাংশু তাড়া দিয়ে বলল, আচ্ছা আচ্ছা হয়েছে, যাও। দরজা ভেজিয়ে দিয়ে তারা চলে গেল। সুধাংশু এবার ভালো করে ঘরটার দিকে চেয়ে দেখল। ঘরটার গঠন অদ্ভুত। জানলা মাত্র একটা, কিন্তু দরজা দুটো। একটা দিয়ে এইমাত্র ওরা বের হয়ে গেল, আর একটা যেন পাশের ঘরে যাওয়ার উদ্দেশ্যে তৈরি করা। প্রথমের দরজাটা ভেতর থেকে সুধাংশু ভালো করে খিল এঁটে বন্ধ করল, কিন্তু দ্বিতীয়টাতে দেখা গেল খিল নেই, ভেঙে গেছে। টেনে দেখল খুলছে না। বোধহয় দরজাটা ওই দিকের ঘর থেকে বন্ধ। এত বড় ঘরে একটা মাত্র জানলা রাখার কোনো অর্থ বোঝা গেল না। সুধাংশুর খুব রাগ ধরল ভূতের উপর। বিশেষ করে এই ঘরটি কেন? এই গরমে হয়তো অন্য ঘরে জানলার সংখ্যা বেশি ছিল। কিন্তু বাতির আলো একবার হঠাৎ করে উজ্জ্বল হয়ে সুধাংশু দেখল আরও একটা জানলা আছে, কিন্তু কোনো কারণে সেটার পাল্লা দুটো বন্ধ, অর্থাৎ স্ক্রু দিয়ে আটা। কিছুক্ষণ চেষ্টা করেও যখন খোলা গেল না, বরং সমস্ত শরীর ঘেমে উঠল, তখন সুধাংশু হাল ছেড়ে এধারের সেই দ্বিতীয় জানলাটি ভালো করে খুলে দিল। তারপর চেয়ারটায় বসে পড়ল। একে তো জানলা একটা, তার মধ্যে সামনে একটা প্রকাণ্ড গাছের ডালে পুরো জানলাটাই বলতে গেলে আচ্ছন্ন। হাওয়া মোটেই নেই। অসহ্য গরমে সুধাংশু অস্থির হয়ে উঠল। আপন মনেই বলতে লাগলো, ভূতরা হাতি, শুধু শুধু আমায় কষ্ট দেওয়া। উফ, কি গরম। খানিকটা ইতস্তত করে বইটি টেবিল থেকে তুলে নিল। সেটা একটা বিলেতি গল্পের বই। নাড়াচাড়া করে দেখল, তার সবগুলোই ভূতের গল্প। একবার সে বইটা রেখে দিল, কিন্তু তখনও তার ঘুম আসছে না। তাই আবার সে বইটা তুলে নিল। পাতা উল্টাতে উল্টাতে নজরে পড়ল একটা গল্পের পাশে লাল পেন্সিলের দাগ দেওয়া রয়েছে। কৌতূহলবশত সেইটি পড়তে শুরু করল। গল্পটির আখ্যান ভাগ এইরকম: এক ভদ্রলোক তার 2 কন্যা নিয়ে ময়দানের একটি বাড়িতে নতুন ভাড়া এসেছেন। যেদিন তিনি উঠে আসলেন সেদিনই তাকে বিশেষ কাজে লন্ডনে যেতে হলো। ফলে অল্প বয়স্ক মেয়ে দুটি সেই নতুন জায়গায় সম্পূর্ণ অসহায় অবস্থায় রয়েছে। বড় মেয়েটির বয়সও বেশি, তার সাহসও ছোট মেয়েটির থেকে অনেক বেশি। সেই ছোট বোনকে ভরসা দিল এবং বাড়ির সব দরজা জানলা বন্ধ করে উপরের একটা ঘরে 2 বোনে এক বিছানায় শুয়ে পড়ল। অল্প একটু ঘুমের মধ্যেই ছোট মেয়েটি স্বপ্ন দেখল যেন কেউ তার দিদিকে গলা কেটে মেরে ফেলেছে এবং তাকেও অন্ধকারের মধ্যে গলা টিপে মারতে আসছে। সে কেউ যেন অশরীরের দেহ। দারুণ আতঙ্কে তার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি পাশে হাত দিয়ে দেখল বড় বোন অগাধে ঘুমোচ্ছে। সেও তখন নিশ্চিন্ত হয়ে আবার ঘুমোবার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঠিক সেই সময়টাতে তার মনে হলো নিচে কি একটা শব্দ হচ্ছে। ছোট মেয়েটির গায়ে কাঁটা দিল। সে কান পেতে ভালো করে শুনবার চেষ্টা করল। আবার সেই রকম শব্দ কানে আসলো, চাপা একটা অস্ফুট শব্দ। কে যেন খুব সন্তর্পণে চলাফেরা করছে।
এবারে সে দিদিকে জাগিয়ে শুকনো গলায় ভয়ের কারণ তার কাছে বিবৃত করল, আর অতি সংক্ষেপে স্বপ্নের বিবরণও জানিয়ে দিল। তার দিদি হেসে উঠল, বলল, দূর পাগলি, ভূত না আরও কিছু, চোর টোর হবে, দাঁড়া, আমি ওকে জব্দ করে দিচ্ছি। ছোট বোন ভয় পেয়ে বলল, তুমি যাবে নাকি নিচে? দিদি বলল, যাব বই কি, দেখ না এক মজা করছি। খালি পায়ে চুপি চুপি নিচে গিয়ে একেবারে হঠাৎ ওর সামনে হাজির হব। অন্ধকারে এই সাদা চেহারা নিঃশব্দে সামনে হাজির হলে বাছাধন ভয়েই অজ্ঞান হয়ে যাবে। ছোট বোন কিন্তু এতেও বিশেষ ভরসা পেল না, বলল, যেও না, আমার বড্ড ভয় করবে। দিদি তার গালটা টিপে দিয়ে বলল, যাব আর আসবো। আচ্ছা, বরং এক কাজ করছি, বাইরে থেকে চাবি দিয়ে যাচ্ছি, তাহলে তো আর ভয় পাবি না। এই কথার পরেই বড় বোন নিঃশব্দে খাট থেকে নেমে পড়ল, তারপর খালি পায়ে ঘরের বাইরে বের হয়ে গেল। বাইরে থেকে নিঃশব্দে দরজায় একটা তালা লাগিয়ে দিল। তারপর আবার সব নিস্তব্ধ। ছোট বোন বেচারি ভয়ে কাঠ হয়ে পড়ে রইল, আর লেপের মধ্যে সেই দারুণ শীতেও ঘেমে উঠল। প্রায় 2-3 মিনিট পরেই নিচ থেকে বিশ্রী একটা শব্দ আসলো, কি যেন ভারী একটা জিনিস পড়ে যাওয়ার শব্দ, যেন একটা অস্ফুট আর্তনাদ। তারপরে সব চুপচাপ। তার গলা যেন কি একটা পুতুলের মতো ঠেলে উঠল, হাত পা অসাড় হয়ে আসলো। ওই না, কার পায়ের শব্দ? হ্যাঁ, শব্দই তো। কে খালি পায়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছে? ওই তো, তার বড় বোন ফিরে আসছে। তার বুক থেকে যেন পাষাণ নিভে গেল, এমনকি একটু হাসিও পেল। অনর্থক সে ভয় পেয়েছিল। চোরটা বোধহয় তার দিদিকে দেখে পালিয়েছে, আর সেই সময়টাতেই চেয়ার টেয়ার কিছু উল্টে গিয়েছে। পায়ের শব্দ কাছে আস্তে আস্তে একেবারে দোরের কাছে এসে থামল। ছোট বোন সাগ্রহে জিজ্ঞেস করল, দিদি এলে? কোনো উত্তর নেই, কিন্তু কপাটের গায়ে কে হাত দিল। তালায় চাবি লাগালো, তারপর দরজাটা খুলে অন্ধকারেই ঘরে ঢুকল। দিদি? কোনো জবাব নেই। হঠাৎ তার মনে হলো, আগন্তুক যদি তার দিদি না হয়। কথাটা মনে হতেই তার যেন পা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। সে প্রাণপণে তবু একবার ডাকল, দিদি এলে? তবু সাড়া নেই। কিন্তু পায়ের শব্দ বিছানার কাছেই আসছে ক্রমশ। হয়তো দিদি তার সঙ্গে রসিকতা করছে। সে চরম সাহসে ভর করে বলল, দিদি, ভয় দেখাচ্ছিস বুঝি? তবুও জবাব নেই। তার কান্না পাচ্ছিল। সে মরিয়া হয়ে লেপটা মুখের ওপর টেনে কাত হয়ে শুয়ে পড়ল। পায়ের শব্দ কিন্তু এবারে একেবারে বিছানার পাশে এসে থামল। তারপরও মনে হলো কে যেন লেপের উপর হাত দিয়ে কি খুঁজছে। আর সে চুপ করে থাকতে পারল না।
প্রথমে সে লেপের বাইরে হাত দিয়ে আগন্তুককে অনুভব করবার চেষ্টা করল, কিন্তু তার গায়ে ঠেকতেই একটা চটচটে তরল কোনো জিনিস হাতে লেগে গেল। সে অস্ফুট আর্তনাদ করে কোনো রকমে বিছানার অপর পাশ দিয়ে নেমে পড়ল। তারপরে আন্দাজে দেওয়ালের কাছে গিয়ে হাত দিয়ে সুইচটা খুঁজে বার করল। সঙ্গে সঙ্গে ঘর আলোয় ভরে উঠল। বিছানার পাশে দাঁড়িয়ে তার বড় বোনই বিছানা হাতড়াচ্ছিল, কিন্তু তার গলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কে কেটে দিয়েছে। সমস্ত শরীর রক্তে ভেসে যাচ্ছে। একটা চিৎকার করে উঠেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন ভোরবেলা তার বাবা ফিরে এসে দেখলেন একটি মেয়ের মৃতদেহ মেঝেই পড়ে আছে, আর অপর একটি মেয়ে ঘোর উন্মাদ অবস্থায় বিছানায় পড়ে প্রলাপ বকছে। খোঁজ খবর করে জানা গেল সেদিনই রাত্রে কাছের একটা পাগলাগারদ থেকে একটা পাগলা পালিয়ে গিয়েছিল। তাকে সম্প্রতি আবার ধরা গেছে। তার হাতে একটা রক্ত মাখা ঘুষ। বড় মেয়েটির গলা কেটে দিয়ে সে হয়তো বাইরে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেই অর্ধমৃত অবস্থাতেও বড় বোন ছোট বোনকে সতর্ক করতে এসেছিল কোনো এক অসাধারণ ইচ্ছাশক্তির বলে। অত্যন্ত বিশ্রী গল্প। সুধাংশুর অত্যন্ত রাগ ধরতে লাগলো সুধীরের ওপর। এই নিশ্চয়ই তার শয়তানি। বিশেষ করে এই বই এখানে রাখার আর কি উদ্দেশ্য থাকতে পারে? সে রাগ করে বইটা ছুঁড়ে ফেলল টেবিলের ওপর, এবং সেই বইলেগি বাতিটা টুপ করে পড়ে নিভে গেল। দেশলাই নেই, এটাও বদমাইশি। কেন রে বাপু, কেরোসিনের আলো দিলে কি মহাভারত অশুদ্ধ হতো? অন্তত দেশলাই একটা। কিন্তু সে যাই হোক, সেই নিবিড় অন্ধকারে বসে কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। সে হাত বাড়িয়ে রিভলভারটা মুঠো করে ধরে বিছানায় গিয়ে বসল এবং সেটাকে সযত্নে বালিশের নিচে রেখে শুয়ে পড়ল। এ কথা সে কথা নানা রূপ চিন্তার মধ্যে কখন যে তার মন ওই গল্পটার কথা ভাবতে শুরু করেছে তা সে জানতে পারেনি। হঠাৎ তার বীভৎস পরিসমাপ্তিতে সারা দেহ শিহরিত হয়ে উঠতে খেয়াল হলো। সে ধ্যাত বলে যেন জোর করে সেই বিশ্রী চিন্তাকে মন থেকে দূর করে দিল। তারপর নিজের এবং নিজের কর্ম সংক্রান্তীয় কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। বোধহয় আধ ঘন্টাও ঘুমোয়নি। কি একটা যেন শব্দে তার সমস্ত ঘুম চলে গেল। কারণ এর একটু আগেই সে স্বপ্ন দেখছিল একটা মুন্ডুহীন দেহ, বাংলায় যাকে স্কন্ধকাটা বলে, যেন অন্ধকারের মধ্যে তাকে জড়িয়ে ধরতে আসছে। আবারও একটা শব্দ, খুব সামান্য কিন্তু পরিষ্কার। সে সোজাসুজি উঠে বসল। মুখ চোখে প্রথমটা কিছুই ঠাওর হলো না। পরে যখন চোখটা কতকটা অভ্যস্ত হলো, তখন সেই অন্ধকারেই যেন একটা কৃষ্ণবর্ণ কোনো বস্তুর অস্তিত্ব অনুভব করল। সে বস্তুটা যেন ওধারের কোণে, কিন্তু খুব ধীরে ধীরে কাছে আসছে। জানলা দিয়ে যেটুকু নক্ষত্রের আলো আসতে পারত, সেটাও বড় কাঁঠাল গাছে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। আর একবার দেশলাইয়ের শোক তার প্রবল হয়ে উঠল। অস্ফুট স্বরে সুধীরের সম্বন্ধে একটা কটূক্তি করে বালিশের নিচ থেকে রিভলভারটা
বার করে আনলো। তারপর প্রশ্ন করল, কি? সহসা যেন সেই অজানিত বস্তুর অগ্রগমনে বাধা পড়ল, কিন্তু সে ক্ষণিক মাত্র। একটু পরেই আবার সে অগ্রসর হতে লাগল, অতি ধীরে, অতি নিঃশব্দে। হঠাৎ সুধাংশুর মনে হলো সে ভয় পাচ্ছে। পরক্ষণেই সে শব্দ করে হাসল, বলল, কে তুমি? নিচে আমায় ভয় দেখাবার চেষ্টা করছো কেন? কোনো জবাব নেই। কপালে যেন ঘাম দেখা দিল, কিন্তু সে ভয়ে নয় নিশ্চয়ই। যে গরম, ঘাম তো হতেই পারে। বুকের মধ্যে একটু দ্রুততর হৃদস্পন্দনের আভাস পাওয়া গেল। ভয়? পাগল নাকি? তার আবার ভয়? কিন্তু কি ওটা? সাড়া দেয় না কেন? তার রাগ ধরতে লাগলো। একটু যেন উষ্ণ কণ্ঠেই বলল, যেই হও, চটপট সাড়া দাও, নইলে ভালো হবে না। তবুও সেই নিঃশব্দ অগ্রগতি, অমোঘ, শান্ত। নিজের অজ্ঞাত সারি সুধাংশু একটু পিছনে সরে বসল। সহসা তার গল্পটির কথা মনে পড়ল, ছোট বোনটির অবস্থার কথা। পিঠে শির দাঁড়ার কাছ থেকে যেন একটা শীতল স্রোত পায়ের কাছে নামতে লাগল। সে চিৎকার করে বলে উঠল, সাড়া দাও বলছি। সে কি সাড়া দাও, নইলে আমি গুলি করব। আমায় ভয় দেখাবার চেষ্টা বৃথা। আমি ভয় পাবার ছেলে নই, দেখতেই পাচ্ছ। তবুও সাড়া নেই। আর একটু পিছিয়ে সুধাংশু জিজ্ঞেস করল, সাড়া না দাও নাই দিলে, কিন্তু কাছে এগোচ্ছ কেন? দাঁড়াও, দাঁড়াও বলছি। এখনো দাঁড়ালে না? আমি কিন্তু গুলি করব। 3 পর্যন্ত গোনার সঙ্গে সঙ্গে গুলি করব, তা বলে দিচ্ছি। তবুও সে অগ্রসর হচ্ছে। অদৃষ্টের মতোই তার গতি ধ্রুব। 1, 2, এখন সরলে না? 3। সুধাংশুর অব্যর্থ লক্ষ্যের খ্যাতি ছিল। গুলি সে অন্ধকারময় জীবের বুকের ভিতর দিয়ে চলে গেল। কারণ এখন তাকে মনুষ্যাকৃতি বলেই বোধ হচ্ছে, কিন্তু তবুও সে কাছে আসছে, বিছানার একদম কাছে। এবার সুধাংশু নিজের কাছে স্বীকার করতে বাধ্য হলো, সে ভয় পাচ্ছে। তার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, সারা দেহ যেন অসাড় হয়ে আসছে। এখনো থামলে না? সে আবার গুলি করল। 1, 2, কিন্তু তবুও সে রহস্যময় আগন্তুকের গতিতে বাধা পড়ল না। বরং যেন এইবার সে তারই দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে, আলিঙ্গনের মতো। সুধাংশু বিছানায় একদম শেষ প্রান্তে সরে গেল। উধারে দেওয়াল, সামনে প্রসারিত বাহু বিভীষিকা। সে পাগলের মতো উপর্যুপরি অবশিষ্ট 3টি গুলি ছুড়ল। আর গুলি নেই। ছঘরা পিস্তলের শেষ গুলিটি বাইরে বেরিয়ে গেছে। তবুও সেই অশরীরী প্রেত মূর্তি তাকে আলিঙ্গন করার জন্য হাত বাড়িয়ে রেখেছে। আরো কাছে, আরো। সুধাংশু বিকট চিৎকার করে উঠল। অনাবৃত দেহে ঘর্মাক্ত কলেবরে সুধীর ছুটে অন্য একটি ঘরে ঢুকল। বলল, সর্বনাশ হয়েছে, সুধাংশু কোলাপস করেছে। সুধীর তখনও হাঁপাচ্ছিল। বলল, ও যে এত নার্ভাস তা আমার জানা ছিল না।
এখন উপায়? উপায় কিচ্ছু নেই, পালাতে হবে। শৈলেশ তখনও একটু ইতস্তত করছিল। বলল, ডাক্তার ডাকলে হতো না? সুধীর বলল, খুনের দায়ে পড়বার জন্য? চল চল। বছর 3 পরে রাঁচিতে এক চায়ের দোকানে সুধীর ও শৈলেশ বসে চা খাচ্ছিল। পরের দিন হোটেল দেখতে যাবার আলোচনা হচ্ছে, আর তার সঙ্গে এক এক চুমুক চা চলছে। এমন সময় হঠাৎ শৈলেশের হাত থেকে এক ঝলক গরম চা ছিটকে পড়ল সুধীরের কোলে। সুধীর একটা ভালো রকমের কটূক্তি করতে গিয়ে শৈলেশের মুখের দিকে তাকিয়ে সে কথা ভুলে গেল, কারণ শৈলেশের মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গিয়েছে। হাত পা ঠক ঠক করে কাঁপছিল। কিন্তু পরক্ষণেই শৈলেশের দৃষ্টি অনুসরণ করে দোকানের প্রবেশ পথের দিকে চেয়ে সেও যেন নিমেষে পাষাণে পরিণত হয়ে গেল। সুধাংশু স্মিত মুখে দোকানে ঢুকে তাদেরই টেবিলের দিকে অগ্রসর হচ্ছিল। শৈলেশ অস্ফুট স্বরে বলল, তুই বেঁচে আছিস এখনো? সুধাংশু বলল, কেন, তোরা কি ভেবেছিলি আমি মরে গেছি? সুধীর বলল, প্রায় তাই। তোর তো সবটাই বড়াই। তুই যে অত ভয় পাবি তা কে জানতো। তারপর থেকে আমি আর কারোর দিকে যেন চোখ তুলে চাইতে পারিনি। সুধাংশু শৈলেশের ডিশ থেকে খানিকটা মামলেট তুলে চিবোতে চিবোতে বলল, সেদিনের ব্যাপারটা কি হলো বল দেখি। আমার কিচ্ছু মনে পড়ে না, খালি মাঝে মাঝে মনে হয় যেন একটা গন্ধ কাটা ধর দুহাত বাড়িয়ে গলা টিপতে আসছিল। সুধীর বলল, গন্ধ কাটা না হাতি? আমি একটা কালো কাপড় মুড়ি দিয়ে ভয় দেখাচ্ছিল। শৈলেশ বলল, বাড়িটাও ওর মাসির নয়, খালি বাড়ি অনেক দিন পড়ে আছে। ওটা বিক্রির বিজ্ঞাপন দেখে ও দেখতে গিয়েছিল। তোর সঙ্গে তর্ক করতে করতে ওর সে কথা মনে পড়ে। আমি আবার অত শত জানতুম না। তুই চলে গেলে সুধীর আমায় মতলবটা খুলে বললে। খালি বাড়িটা একজন খদ্দেরকে দেখাবো বলে চাবি চেয়ে নিয়ে নিজেরা গিয়ে ওই ঘরটা বেছে সব জোগাড় করে রেখে আসি। বাতির মতলবও সুধীরের। জানতো যে এমনিই ওটা নিভবে, নইলে তুই ঘুমিয়ে পড়লে পা টিপে টিপে গিয়ে নিভিয়ে দেওয়া যাবে। সুধীর বলল, গল্পটা ইচ্ছে করেই লাল দাগ দিয়ে রেখেছিল। সেই সময়টায় টাকার বড্ডই দরকার ছিল। ভেবেছিলাম 200 টাকা পেলে অনেক উপকার হবে। তা তুই অজ্ঞান হয়ে সব মাটি করে দিলি। আমি নাকের ডগায় হাত দিয়ে দেখলাম, যেন মনে হলো নিঃশ্বাস নেই। তখন ভয় পেয়ে দুজনেই পালালাম। সুধাংশু এক দৃষ্টি সুধীরের মুখের দিকে চেয়েছিল, যেন নিঃশ্বাস বন্ধ করে তার কথা শুনছে। তারপর বলল, কিন্তু আমি যে গুলি করেছিলাম। সুধীর হেসে বলল, ও সব ফাঁকা, কার্তুজ আমি আগেই বার করে নিয়েছিলাম। ভীত শৈলেশ কোনো প্রকার বাধা দেবার আগেই সুধাংশুর বজ্র মুষ্টি সুধীরের গলায় চেপে বসল। তখন সে এক হই হই ব্যাপার। উপস্থিত খদ্দের আর দোকানদাররা মিলেও ছাড়াতে পারছে না এমনি সেই বজ্র মুষ্টি। সুধীর অসহায়ের মতো পা ছুটছিল।
কিন্তু সুধাংশুর বিপুল শক্তির কাছে তাও আর কতটুকু। ঠিক সেই সময় পাগলা গারদের জন দৈত্যের রক্ষী সেখানে এসে পড়ল। তারা অনেক কষ্টে তাকে ছাড়িয়ে নিয়ে হাত কড়া পরিয়ে দিল। সুধাংশুর চোখ দুটি তখন জ্বলছে। একজন রক্ষী বলল, একটু ফাঁক পেয়েছে কি অমনি পালাবে? আর এধারে তো বিশেষ খ্যাপামি নেই, দিব্যি মানুষটি। কাজেই আমরা বিশেষ কড়াকড়ি করি না, শুধু মাঝে মাঝে হঠাৎ ক্ষেপে গিয়ে লোকের গলা টিপে মারতে যায়, আর সেই সময় কি সব ভুলভাল বকে। চলো হে চলো। সুধাংশুর চোখের দীপ্তি ততক্ষণে নিভে গেছে। সে দিব্যি ভালো মানুষের মতো ওদের সঙ্গে যেতে যেতে অস্ফুট স্বরে বলল, দিদি ভারী ভয় দেখায়, কেবল গলা টিপে মারতে আসে, আমি কি করব? এদিকে সুধীর তখনও অর্ধমৃতাবস্থায় পড়ে হাঁপাচ্ছিল।